হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি এটা কারেন্ট আপডেট নিয়ে, বা বাংলাদেশে এখন যেটা নিয়ে তোলপাড় বা বেশ সোচ্চার, তো সেরকমই একটা টপিক নিয়ে আজকে চলে এসেছি, যার টাইটেল হচ্ছে কোনো দেশেই নেই বাংলাদেশের মতো এত কোটা, অ্যান্টি কোটা মুভমেন্ট 2024, এবং চ্যানেল নেম হচ্ছে মাছরাঙা নিউজ। তো কোটা নিয়ে কিছু একটা হচ্ছে বাংলাদেশে, এটুকু আমরা বুঝতে পারলাম, কিন্তু কি হচ্ছে আমরাও ডিটেইলসে জানি না, ইভেন কি রকম কোটা রয়েছে সেটাও আমরা জানি না এক্স্যাক্টলি। তো চলুন আগে ভিডিওটা দেখে নিই আমরা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। গত 1 জুলাই থেকে আবারও শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন। ঢাকায় শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে ছড়িয়ে পড়েছে পুরো দেশে। শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তাল রাজপথ, যানজটে স্থবির হয়ে পড়ছে রাজধানীর বেশিরভাগ এলাকা। বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি। দেশের মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্য কোটা রাখা হয়েছে 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1% নিয়ে মোট 56% সরকারি চাকরি হয় কোটার মাধ্যমে। প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে এই 56% কোটা থাকলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে যোগ হয়েছে আনসার ও প্রতিরক্ষা সদস্য কোটা। শিশু সনদের এতিমদের জন্য রয়েছে আলাদা কোটা। আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে রয়েছে 50% নারী কোটা। অনেকে বলছেন বাংলাদেশে এসব কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন মানুষদের চাকরি হচ্ছে বেশি। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও কোটা পদ্ধতি রয়েছে, তবে কোনো দেশেই বাংলাদেশের মতো এত কোটা নেই। বিভিন্ন দেশের কেন্দ্রীয় চাকরিতে সাধারণত শুধু অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা রাখা হয়। এছাড়া উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে কিছু সংরক্ষিত আসন থাকে। অনেক দেশে জেন্ডার সমতা নিশ্চিত রয়েছে মহিলা কোটা, তবে সব দেশে প্রাধান্য দেওয়া হয় মেধাবীদের। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে কোটা পদ্ধতি রয়েছে, সেগুলো কত শতাংশ এবং কিভাবে সেগুলো প্রয়োগ করা হয়। কানাডায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু, নারী এবং প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরি সহ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ কোটা ব্যবস্থা রয়েছে, তবে দেশটিতে অনুপাতের সংখ্যাটি নির্দিষ্ট নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে শতকরা 8% চাকরি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে, তবে চাকরি, শিক্ষা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যে কোনো ধরনের বর্ণবৈষম্য একটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। বহুজাতিক দেশ মালয়েশিয়া। এখানে মালয়, চীনা, ভারতীয় এবং স্বদেশজাত জনগোষ্ঠী ছাড়াও অন্যান্য অনেক ছোট ছোট জাতিগোষ্ঠীর মানুষও বাস করে। এই বৈচিত্র্যপূর্ণ জনসংখ্যার প্রেক্ষাপটে শুধু উচ্চশিক্ষায় জাতিগত কোটায় 50.1% মালয় জাতির জন্য বরাদ্দ রয়েছে 55% কোটা। বাকি 45% স্থান অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য উন্মুক্ত। তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা প্রযোজ্য হলেও মেধার পরিচয় দিয়েই প্রবেশ করতে হয়। মালয়েশিয়ার এই কোটা ব্যবস্থা তীব্রভাবে বিতর্কিত। নারীর ক্ষমতায়নে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো 2012 সালে এক পরিকল্পনা গ্রহণ করে। এতে বলা হয় নন এক্সিকিউটিভ চাকরিতে যেন 40% নারী প্রতিনিধিত্ব করতে পারে। এছাড়া শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্য কোটা সংরক্ষণ হার শতকরা 4%। জাপানে বুরাকুমিন সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি কোনো পণ্য বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 5% হলে বুরাকুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 5% কোটার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রয়েছে, তবে তা প্রদেশভেদে ভিন্ন ভিন্ন। শুধু চাকরি ক্ষেত্রে নয়, সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর সুশিক্ষা ও চাকরি নিশ্চিত করতে
ভারতে জনসংখ্যার অনুপাতে কোটা বরাদ্দ রাখা হয়েছে। তবে দেশটিতে কোটার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট ব্যবস্থা। একটি পরিবারের মাত্র একজনই কোটা সুবিধা গ্রহণ করতে পারেন। যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করেন তবে তিনি চাকরিতে কোটা সুবিধা ব্যবহার করতে পারেন না। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে কোটা পদ্ধতি নির্ধারণ করা হয়। অঞ্চল ভিত্তিক জনসংখ্যার উপর নির্ভর করে সেই অনুপাতে কোটা সুবিধা দেয় দেশটি। দেশটিতে কোটার উদ্দেশ্য হলো বিভিন্ন অঞ্চল থেকে যেন যৌক্তিক পরিমাণ মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারেন সেই ব্যবস্থা করা। নেপালের সরকারি চাকরিতে বর্ণ, জাত এবং লিঙ্গের উপর ভিত্তি করে কোটা ব্যবস্থা সংরক্ষণ করা হয়েছে। দেশটিতে সাধারণ কোটা 55% এবং সংরক্ষিত কোটা 45%। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মধেসী, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাখা হয়েছে। এই ব্যবস্থা নেপালের আইনসভা কর্তৃক স্বীকৃত। চীনের মোট জনসংখ্যার 8% হচ্ছে বিভিন্ন জাতিগত ও আদিবাসী সম্প্রদায়। এই জনগোষ্ঠীর জন্য চীন সরকার স্বীকৃতভাবে সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদের তুলনায় অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রেখেছে। চীনে নারীদের জন্য একসময় 20% কোটা ছিল, তবে গত শতাব্দীর 90-এর দশকে ওই কোটা প্রত্যাহার করে নেওয়া হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশটিতে 1.5% চাকরি সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের পাশাপাশি শিক্ষক আন্দোলনে 39টি পাবলিক বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। প্রথমে 4টি সুনির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন শুরু হলেও বর্তমানে শিক্ষার্থীরা একটি মাত্র দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করতে হবে। তবে সরকার বলছে বিষয়টি এখন আদালতের কাছে, এখানে সরকারের কোনোই হাত নেই। আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ কোটার বাইরে আলোচনায় উঠে আসছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমার বিষয়টি। দেখা যায় বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সসীমা রয়েছে তার সাথেও মিল নেই অন্যান্য দেশের। দেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়স 30 থেকে 32 বছর হলেও পাশের দেশ ভারতে বয়সসীমা 32 থেকে 42 বছর, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় 45 বছর, আর আমেরিকায় একজন নাগরিক 59 বছর বয়সেও সরকারি চাকরিতে প্রবেশ করতে পারেন। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন। তো দেখলাম হচ্ছে ভিডিওটা আমরা, তো এখানে আমরা দেখতে পেলাম যে কোটার কথা এখানে তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশে কিছু নব আরোপিত কোটা হয়েছে এবং সেটা নিয়ে একদম শিক্ষার্থী মহলে একদম উথাল পাতাল অবস্থা, এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং এখানে বাংলাদেশের সিনারিওর সাথে সাথে বেশ কয়েকটা দেশের কথা বলা হলো, তো বাকি দেশগুলোর কথা বলতে পারবো না, এবং যতটুকু মনে হলো বাকি দেশগুলোতে বাংলাদেশের তুলনায় অনেকটাই কম কোটা। তবে আমাদের ভারতের রেসপেক্টে যেটা বলা হলো সেটা আমাদের ভারতে একটা জিনিস ঠিকঠাক বলা হচ্ছে যে আমাদের বিভিন্ন রাজ্য ভেদে বিভিন্ন রকম কোটা রয়েছে, থাকে, হ্যাঁ, মানে কম বেশি থাকেও সেখানে। তো এটা একটা ব্যাপার। আর তবে এখানে একটা কথা বলা হলো যে পরিবারের মানে একজন যদি স্কলারশিপ পায় সেখানে যদি সে কোটা ইউজ করে তাহলে সে মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেন তাহলে সে চাকরির ক্ষেত্রে পারে না। তো এটা কিন্তু মানে সেন্ট্রাল চাকরির ক্ষেত্রে হয়ে থাকে না, ইভেন আমাদের রাজ্য হয় না। এবার বলতে পারবো না যে অন্য কোনো রাজ্যে এটা হয়ে থাকে কিনা, মানে শুনিনি সেরকম ভাবে। আর একটা জিনিস হচ্ছে আমাদের সেন্ট্রালে কিন্তু এখনো নারীদের জন্য কোনো কোটা নেই এখনো পর্যন্ত, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কোনো চাকরির পরীক্ষাতে কোনো নারী কোটা সেরকম ভাবে নেই। এবার বাইরের স্টেটে কিছু কিছু আছে, যেমন বিহারে আই থিঙ্ক নারীদের কোটা রয়েছে। তো এরকম কিছু কিছু স্টেটে হতে পারে বা নিজস্ব কিছু মানে থাকে, তো সেটা ভ্যারি করে। এবার বাংলাদেশের কথায় যদি আসি, মানে না, আবার আমাদের এরকমও রয়েছে যে আর কি আমাদের যে ওবিসি যেটাকে বলে, যে সেখানে যে কোটাগুলো আমাদের রাজ্যের তরফ থেকে যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো আবার কেন্দ্রতে ভ্যালিড নয়, মানে সেন্ট্রালে সেগুলো ভ্যালিড নয়, এরকম কোটা রয়েছে ওবিসি ক্ষেত্রে। যদি এটা নিয়ে এখন কেস চলছে, মানে 2010-এর পর থেকে মানে এটা আমাদের রাজ্যে কিছু কোটা এক্সট্রা করে ওবিসি ক্যাটাগরিতে অ্যাড করা হয়েছিল, যেগুলো এখন ওবিসি বলতে আদার ব্যাকওয়ার্ড কাস্ট। হ্যাঁ, তো সেটার সাথে কিছু গরমিল দেখা যাচ্ছে, তো সেটা এখন কোর্টের আওতাধীন রয়েছে। যাই হোক, আর হচ্ছে আমাদের এখানে ইকোনমিক্যাল মানে যারা
পিছিয়ে রয়েছে মানে কাস্ট বাদ দিয়ে আর্থিকভাবে, তাদের জন্য কিন্তু 10% কোটা লাগু করা হয়েছে। এটা খুব মানে খুব নতুন আপডেট, এই হালে 1-2 বছর জাস্ট চালু হয়েছে। তো এরকম আর কি ব্যাপার স্যাপার হচ্ছে। তবে বাংলাদেশে যেটা দেখলাম যে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের জন্য 30% কোটা, এত পার্সেন্ট, মানে আমার তো সিরিয়াসলি এটা মনে হলো যে না, আমার আরেকটা জিনিস খুব অবাক লাগলো, জেলা কোটা মানে আরে মানে এটা খুব অদ্ভুত লাগলো। জেলা কোটাটা কি মানে? আচ্ছা, অমুক জেলা থেকে হলে সে যদি কোটার আন্ডারে পড়ে তাহলে সে ফ্যাসিলিটি পাবে, দেন অন্য জেলা সে যেটা আমরা যেটা দেখতে পেলাম পাকিস্তানে যেটা রয়েছে বিভিন্ন প্রভিন্স থেকে, মানে বিভিন্ন তাদের যে রাজ্য রয়েছে সেখান থেকে যে সেন্ট্রালি যে প্রতিনিধিত্ব করার জন্য একটা কোটা রয়েছে যে সব জায়গা থেকে আর কি সমানভাবে আর কি ছেলে মেয়ে যাতে আসতে পারে। মানে এটা কোথাও কি সেই পার্লামেন্টেরিয়ান যে একটা সিস্টেম আসে যে আমাদের একটা প্রধানমন্ত্রী নির্বাচন করতে গেলে বা প্রেসিডেন্ট নির্বাচন করতে গেলে সব রাজ্য থেকে বা সব জায়গা থেকে আর কি প্রতিনিধিত্ব করে আর কি একজনকে মানে সিলেক্ট করা হয়। সেরকম সরকারি কাজকর্ম আর কি তৈরি করতে গেলে বা সরকারি কর্মচারী হতে গেলে সব জায়গা থেকে প্রভিন্স থেকে আমাদের লোক নিতে হবে, সেই পর্যন্ত মেনে নিলাম। কিন্তু জেলা কোটাটা খুব আমার অদ্ভুত লাগলো যে সেটা কি রকম আর কি ব্যাপার, মানে এতগুলো জেলার এতগুলো কোটা কি করে হবে? না, আমার মনে হয় হয়তো কিছু পিছিয়ে পড়া হয়তো জেলা লিস্টেড রয়েছে, সেখান থেকে মানুষরা তারা হয়তো কোটার আন্ডারে পড়বে, এরকম হয়তো হতে পারে। আর তবে মুক্তিযোদ্ধা ছেলেমেয়েরা 30% মানে হিউজ 30%, মানে আর আমি তো বুঝলাম না মানে এটা ক্যালকুলেটিভ করবে করে, মানে কিভাবে বিচার হবে যে আমার বাবা আমার দাদু মুক্তিযোদ্ধা ছিল, তাই না? আর মানে এটা আমার কোথাও গিয়ে আমার একটু মানে একটু অদ্ভুতই লেগেছে, যাই বলুন না কেন। মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে বেসিক ফেসিলিটি, চিকিৎসা, পেনশন এই সমস্তগুলো ঠিক আছে। তার পরিবারের পরবর্তী জেনারেশন যারা রয়েছে, মানে অর্থাৎ তাদের যদি মানে পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তাদের স্ত্রী বা যারা স্ত্রী রয়েছে তাদের ক্ষেত্রে তাদের স্বামী, তাদের আর কি যে দেওয়া উচিত। বাট জেনারেশন ওয়াইজ যে কোটা দেওয়া, এটা মানে আমার মনে হয় খুবই ইলজিক্যাল। আবার 30% জেনারেশন টু জেনারেশন তো পেতেই থাকবে, তাদের নিজস্ব কিন্তু কোনো এখানে ভূমিকা নেই। এক্স্যাক্টলি। আর হিউজ মানে 4 to 5% মানা যায়, 30% এবং ক্যালকুলেট করে দেখা যায় যে 56% কোটার আওতায় পড়ছে, তাহলে 44% জেনারেল ক্যান্ডিডেট যারা বেঁচে থাকছে তারা পাচ্ছে। এবং মানে এটা খুবই অমানবিক। প্রথম কথা, এই কোটা সিস্টেমটা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই তো জেনারেলদের জন্য এটা সত্যি খুব আনজাস্টিফাইড। কিন্তু যদি আমরা ওভারঅল আমাদের যে কোনো দেশের মানে ওভারঅল সিনারিও দেখি তাহলে হ্যাঁ কোটাটাও কোথাও গিয়ে যুক্তিযুক্ত যদি আমরা কাস্ট হিসাবে দেখি। কারণ এরকম এখনো অনেক কাস্ট আছে যারা সেই সভ্য সমাজে প্রবেশই করতে পারেনি, তাদেরকে শিক্ষিত করা বা তাদেরকে সুযোগ দেওয়া, এগিয়ে আসার জন্য সেই জন্য কোটাটা ডেফিনেটলি দরকার। বা যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে, অনেক কষ্ট করে তারা হয়তো পড়াশোনা চালাচ্ছে, তাদেরকে কোটা দিচ্ছে ঠিক আছে, কিন্তু সেটার একটা আমার মনে হয় সুসামঞ্জস্য বজায় রাখা উচিত। মানে এমন না হয় যে এই কোটার চক্করে গিয়ে বা এদের চাপে পড়ে যারা জেনারেল তারাই মানে কোথাও গিয়ে ভুক্তভোগী হয়েছে এবং তারা হাজার পড়াশোনা হাজার কিছু করলেও তারা সেই কম্পিটিশনে নিজেদের টিকিয়ে রাখতে পারছে না। আমাদের দেশে আবার এরকমটাও দেখা যাচ্ছে কোটার ক্ষেত্রে যে আমাদের স্বাধীনতার পরবর্তীকালে যখন এসসি এসটি কোটা মানে হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এই সমস্ত যাদের কোটা দেওয়া রয়েছিল, যারা পিছিয়ে পড়া আর্থিকভাবে বা যারা উপজাতি বা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি এই সমস্ত লোকেদের জন্য, তো তাদের একটা জেনারেশন হয়তো চাকরি পেয়ে গেছে, কিন্তু জেনারেলদেরকেও হয়তো চাকরি পায়নি সেখান থেকে, বা তারা কোথাও গিয়ে তুলনামূলক জেনারেল ক্যাটাগরিতে পড়েও তারা পিছিয়ে পড়ে সেই একটা মানে পিছিয়ে পড়া সমাজে চলে গেছে। আর এনারা মানে তপশিলি জাতি হয়েও তারা কোথাও গিয়ে এগিয়ে গেছে এবং তাদের পরবর্তী জেনারেশন কিন্তু সেই তপশিলি জাতি ভোগ করছে, কিন্তু তারা কোথাও গিয়ে অনেকটা উন্নত, মানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবং মানে দেখা যাচ্ছে যে এসসি এসটি থেকে বিলং করছে তারা বিশাল বিশাল বড় বড় অফিসাররা ট্যালেন্টেই করছে, কিন্তু কোথাও কি তারা কোটার আওতাধীন না, এবং তাদের ছেলেমেয়েরা কিন্তু শুধু খামোখা সেই কোটার সুবিধাটা পাচ্ছে। এবং আমাদের যদি আমাদের দেশের রাষ্ট্রপতি, তো তিনি কোথাও গিয়ে একজন মানে সেই জায়গাটাকে আরো স্ট্রংলি ধারণ করেছেন যে হ্যাঁ এরপর হয়তো এতটা কোটার দরকার নেই। বা আমরা কিন্তু যদি মানে ইন অ্যাভারেজ দেখি তাহলে যে চরম একটা স্ট্রিক্ট ভাবে কোটাকে মানা হয় সেটা হয়তো সব ক্ষেত্রে দরকার পড়ে না। এবং বাংলাদেশের কথা যদি বলি, এটা চরম ইনজাস্টিফিকেশন জেনারেলদের প্রতি। মানে
এক্ষেত্রে কি হয়, ট্যালেন্টের বা পরিশ্রমের কোনো দাম থাকে না। একটা ছেলে মানে ছেলে বা মেয়ে বলুন প্রচুর পরিশ্রম করে আছে, হয়তো কোনো চাকরির পরীক্ষায় কাট অফ উঠছে 200-র মধ্যে, হয়তো জেনারেলদের জন্য 180, সেখানেই হচ্ছে এসটি, এসসি, ওবিসি বা আরো যে সমস্ত ক্যাটাগরি মানে কোটা রয়েছে, হয়তো তারা 100-তে পেয়ে চাকরি করে যাচ্ছে। এটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ যে কোনো দেশে তো এটাই হয়ে থাকবে না, এসসি এসটির কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তুলনায় তো এক্স্যাক্টলি যে ছেলেটা 179 পেলো, 179, সে কিন্তু চাকরি পেলো না, কিন্তু যে দিকে 101 পেলো শুধু কোটার আওতাতে থাকার জন্য সে চাকরিটা পেয়ে গেল। এটা কিন্তু তাদের দিক থেকে জাস্টিস করা হলো, জেনারেলদের প্রতি কিন্তু চরম ইনজাস্টিস। এবং মানে আমরা নিজেরা শিক্ষার্থী স্টুডেন্ট হয়ে ডেফিনেটলি যদি বাংলাদেশে এরকম সিনারিও হয়ে থাকে তাহলে কিন্তু আমরাও ডেফিনেটলি এই আন্দোলনকে ডিজিটালি সমর্থন জানাচ্ছি। টাইটেলটার সাথে কোথাও গিয়ে যেন মানে খুবই সামঞ্জস্যপূর্ণ, মানে এই কোটাটা দেখলাম, মানে অদ্ভুত রকমের কোটা, মানে সত্যি মানে শুনে অদ্ভুত মানে লাগলো। 56% মানে হিউজ। আর এরকম মানে সত্যি কথা বলতে যখন মানে বসে থেকে কিছু হয় না তখন আমার মনে আন্দোলন করে নিজের অধিকারটা ছিনিয়ে নেওয়া উচিত। কোথাও গিয়ে আমরা দেখেছি যে মানে এরকম ভিডিওতে দেখেছি প্রচুর যে বাংলাদেশের বিসিএস ক্যাডারদের জন্য মানে কি একটা হিউজ আর কি ক্রেজ, এবং সরকারি চাকরি পাওয়ার জন্য একটা বিশাল ক্রেজ আর কি। আমাদের দেশে নেই না, সেটা বলছি না, মানে আমি দেখেছি যে মানে বছরের পর বছর তারা পড়ে যাচ্ছে, কিন্তু আমি দেখেছি বাংলাদেশ তুলনামূলক বেশি, মানে পার্সেন্টেজ বাংলাদেশে বেশি। আচ্ছা হ্যাঁ, এখানেও তো এখানে রয়েছে, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ দেখেছি বিসিএস ক্যাডার আমাদের বাংলাদেশে বেশি নাকি, মানে বেশি পড়ছে সরকারি চাকরি পাওয়ার জন্য। একটা মানে আমি ভিডিওতেই দেখেছিলাম, এবং সেটা কতটা অথেন্টিক আমি বলতে পারবো না, বাট আমি এটা দেখেছিলাম পরিসংখ্যানটা। হ্যাঁ ডেফিনেটলি হতে পারে, যেমন বিহার, আমাদের পাশের যদি আমি বিহার দেখি, সেখানে সরকারি চাকরির জন্য একটা অদ্ভুত ক্রেজ, কারণ সেই রাজ্যে ইন্ডাস্ট্রি নেই, সেই রাজ্যে অন্যান্য মানুষের সেই সুযোগটা নেই। তো যে দেশে শিল্প কম আছে বা অন্যান্য সেক্টরগুলো কম, সেখানে ডেফিনেটলি সরকারি চাকরির প্রতি ক্রেজটা অনেক বেশি থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা মানে যদি এই ভিডিও এবং মোরালসে যাই, এটা একদমই মানে অমানবিক একটা অদ্ভুত একটা সিস্টেম এখানে বার করা, যত তাড়াতাড়ি এর মানে অ্যামেন্ডমেন্ট হোক এবং নতুন ভাবে স্বচ্ছভাবে এবং সবার কথা মাথায় রেখে একটা নতুন আইন পাশ হোক, এবং মানে আমরাও আপনাদের যারা শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তাদের সবাইকে মানে ডিজিটালি সমর্থন জানাচ্ছি। এবং আপনারা জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কি মতামত, বা আপনারাও কি কি ফেস করছেন বা করে চলেছেন বা করেছেন। আর এই যে কোটাগুলো যে বলা হলো তার বিস্তারিত যদি বিবরণ দেন তাহলে আমরা বুঝতে সুবিধা হবে, জেলা কোটা, হ্যাঁ এই ধরনের কোটাগুলো ডেফিনেটলি। আর আপনারা আপনাদের মতামত জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন তাহলে আমাকে শিলাজিৎ ওকে সৌদিত্য হিসেবে আপনারা আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের যে চ্যানেলের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটটা রয়েছে সেখানে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।